দর্শক আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা টানা ৭২ ঘন্টা সরাসরি সম্প্রচারে আছি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঐতিহাসিক এক নির্বাচন এবং সর্বোচ্চ সংখ্যক ভোটার আর প্রার্থীদের উপস্থিতিতে আমরা সেই নির্বাচনের একেবারে ক্ষণগণনার দ্বারপ্রান্তে চলে এসেছি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি যে সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের সামনে আসছে এবং প্রতি ধাপে ধাপে আমরা আসলে সেই বিষয়গুলো নিয়ে যতটুকু পারা যায় একটু গভীরে প্রবেশ করার চেষ্টা করছি। নতুন নতুন অতিথিরাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন এই মুহূর্তে আমার সঙ্গে আছেন নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি এবং আগে থেকে আমার সঙ্গে ছিলেন, এখনও আছেন বিকেএমের ভাইস প্রেসিডেন্ট শামীম এহসান। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং জেসমিন টুলি আপনাকে দিয়ে ছোট করে একটা বিষয়ে একটা খবর জানিয়ে রাখার চেষ্টা করি। একটু আগে নির্বাচন কমিশন থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভোট কেনা বেচা দণ্ডনীয় অপরাধ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আমরা সেটা নিতেও দেখতে শুরু করেছি। ওদিকে আমরা বলছি এবার অর্ধেকেরও বেশি কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ। সুনামগঞ্জের কথা বলতে পারি, ৭০% কেন্দ্র হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং নির্বাচনের আগের রাত ১২ ঘন্টারও কম সময় আমাদের হাতে আছে। সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে কোনো রকমের কোনো শঙ্কা আছে কিনা এখন এই বাস্তবতায় দাঁড়িয়ে কি বলবেন? অনেক ধন্যবাদ। আসলে যেভাবে আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে, পরিকল্পনাটা নেওয়া হয়েছে, কেন্দ্রের নিরাপত্তার জন্য সিসিটিভি দেওয়া হয়েছে ম্যাক্সিমাম কেন্দ্রে, ইভেন বডি অন ক্যামেরা দিচ্ছে পুলিশের, ড্রোন ব্যবহার হবে এবং সার্বিকভাবে এই ২-১ দিন থেকে মনে হচ্ছে যেন না নির্বাচনটা ভোটাররা যে আতঙ্ক করছিল যে তারা নিরাপদ থাকতে পারবে কিনা, তারা নিরাপদে ভোট দেবার ব্যবস্থা সরকার এবং ইলেকশন কমিশন এবং অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীতে, তাতে ভোটাররা নির্বিঘ্নে আমার মনে হচ্ছে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরে যাওয়া হবে। এবং এখানে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে যে আজকের রাতে যেটা ঘটছে বা আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে, এটা আসলে ঠিক এরকম একটা পরিবেশ ইলেকশনের জন্য সবার তুঙ্গে ছিল, প্রচারণা খুব ভালো হয়েছে, সবাই এবারকার প্রচারণায় বেশ কিছু পজিটিভ দিকও যোগ হয়েছে। হ্যাঁ, আমরা পুরোনো দিকেও ছিলাম, এটাও ঠিক, কিন্তু তারপরে এই যে সেই পুরোনো ধাঁচে ভোট কেনাবেচা অথবা ভোটের টাকা ছড়ানো, এই জিনিসগুলো আসলে ঠিক বর্তমানের এই ২৪-এর পর এগুলো যায় না। আসলে ২৪-এ আমরা একটা নির্বাচন, পরপর ৩টা নির্বাচন ভালো হয়নি বলে এই রক্তক্ষয়, এই সংগ্রাম, এত সংস্কার, তারপরে যদি সেই পুরনো ধাঁচেরই যদি ইলেকশনে দিন দেখা যায় তাহলে তো এটা খুবই দুঃখজনক। তা আমার কাছে মনে হচ্ছে এমনি পরিবেশ ভালো, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে, কিন্তু এই ঘটনাগুলো ঘটাটা কোনো অপেক্ষা কাম্য ছিল না। একদম। আমি একটা পয়েন্ট একটু আসতে চাই জনাব শামীম এহসান। আমরা একটু আগে সদীউদ্দিন চৌধুরী অ্যানি তার একটা ভিডিও বার্তা দেখলাম এবং তার আগে আমরা যে খবরটা শুনছিলাম তার গাড়িতে নাকি ৮০ লক্ষ টাকা পাওয়া গেছে। তিনি ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন যে এটা কেন্দ্রের বা বুথের যে ফিটা থাকে সেটা, এবং সেটা আসলে অনুমোদিত, সেই অনুমোদিত সার্টিফিকেট তার কাছে আছে, সেই প্রমাণপত্র তার কাছে আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা এখন ভাইরাল। পাশাপাশি বেশ কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ককটেল ফাটার শব্দও আমরা পাচ্ছি, সেই খবরগুলো আসলে গণমাধ্যমে আসছে। মানে এগুলো আসলে পরিকল্পিত কিনা কি বলবেন? পরিকল্পিত বলতে কি, এটা আসলে তো ধরেন দলীয় যারা সমর্থক থাকে, আজকাল তো সোশ্যাল মিডিয়া যুগ, আগে তো মিডিয়া ট্রায়াল আপনাদের মতো বড় বড় চ্যানেলরা তারা করতো এবার তারা করতে পারতো আগে সরকারের সময়, কিন্তু এখন তো যত সোশ্যাল মিডিয়া পপুলার হচ্ছে, তো এখন ওই আপনাদের তো তার একটা রেগুলেশন আছে, একটু দায়বদ্ধতা আছে, যেহেতু একটা বড় চ্যানেল, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল একটা মোবাইল নিয়ে একটা জিনিস শেয়ার করে দিলাম আমার তো দায়বদ্ধতা নাই সমাজের প্রতি, এই কারণে এটা বেশি হচ্ছে। ভাই আমার পার্শ্ববর্তী এলাকার মানুষ, ওনারা বনেদি ধনী মানুষ এবং ওনার নিজের সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকার উপরে, এইবারের অনুযায়ী কি জানি বলে, এইবার যেটা ওনারা নির্বাচনে হলফনামা দিয়েছেন ১০০ কোটি টাকার উপরে, ওনার অন্যতম ধনী ক্যান্ডিডেট, ৮০ লাখ টাকা ওনার নির্বাচনী ব্যয়, ওনার যদি সার্টিফিকেট থাকে এটা খুব সামান্য টাকা। আমরা তো অনেকখানে দেখতেছি যে ৭০-৮০ লাখ টাকা ধরা পড়তেছে, তার টোটাল অ্যাসেটের পরিমাণ ২৪ লাখ টাকা, কিন্তু ওনার কাছে ৭৮ লাখ টাকা। আচ্ছা, এখানে আমি এখন জানাব ৮০ লাখ না, এটা পরবর্তীতে জানা গেছে ১৫ লাখ, যিনি ধরা পড়েছিলেন তাকে ছেড়েও দেওয়া হয়েছে। আচ্ছা, তো এরকম এই যে দেখেন সোশ্যাল মিডিয়াতে একটা রং মেসেজ আমরা পেলাম, আমি এটা বলে ফেললাম, তো এইটাকে আবার দেখা যাবে যে একজন কোড করে আমারই বর্তমান অংশটা বাদ দিয়ে আগেরটা করে ছেড়ে দিল আর কি। তো এটা হতে থাকবে, বাট এটা ঠিক না, এটা আসলে মিথ্যা দিয়ে কখনো সত্যকে ধামাচাপা দেওয়া যায় না, বাট সাময়িকভাবে মানুষকে কষ্ট দেওয়া যায় আর কি। তো এই যে এটা থেকে যতটুকু বেঁচে থাকা যায়, কারণ ইলেকশন তো আসলে একদিনের ব্যাপার হয়ে যাবে, কিন্তু মিথ্যার উপরে বেস করে যদি নাকি কোনো কিছু হয় সেটা সারা জীবনই পোহাতে হয় আমাদের। একদম একদম। আমরা গণভোট নিয়ে আসলে আয়োজনের আগে আপনার সঙ্গে কথা বলছিলাম এবং আমরা দেখতে পেলাম যে কিছু কিছু খবরগুলো আসলে একটু বেশি প্রচার হওয়া দরকার ছিল।
গণভোটের ইস্যুটা কেন যেন পেছনেই পড়ে রইল। প্রার্থীরা ভোট চাইলেন, বেশিরভাগই নিজের জন্য চাইলেন যে আমাদেরকে ভোটটা দিন, কিন্তু তারা এটাও বলতে পারতেন যে গণভোটে হাঁটা দিয়েন। তার মানে তাদের জায়গা থেকে আসলে গণভোটটা আরেকটু ছড়িয়ে দেওয়ার সুযোগ থাকতো। শেরপুরে গণভোট হচ্ছে যতটুকু আমরা জানতে পারছি, যদিও কিছু কিছু জায়গায় আসলে সাধারণ যে ভোটগ্রহণ সেইখানে কিছু বিধিনিষেধ আছে। কি বলবেন, আমরা কি পুরোপুরি দায়িত্বটা পালন করতে পারলাম? গণভোটের প্রতি সুবিচার করতে পারলাম কিনা? আসলে গণভোট তো সংস্কার বিষয়ক ছিল। এটা এই সংস্কারের যে জটিল জিনিসগুলো এসছে সংবিধানে, সাধারণ মানুষ বা প্রান্তিক বা গ্রামীণ মানুষের প্রতি মানুষের খুব একটা এটা আগ্রহ ছিল না। যাদের আগ্রহ থাকা কথা রাজনৈতিক দল, এই দলগুলো আসলে নিজেদের নির্বাচনের প্রচারণা যেইভাবে করেছে, গণভোটটা সেইভাবে করেনি। কিছুটা আগ্রহ নাই, কিছুটা আমার মনে হচ্ছে বোঝাপড়ার ব্যাপার আছে, কিছুটা অনেক অনেক দল আছে যারা তো গণভোটে যেভাবে প্রশ্নপত্রটা হয়েছে সেটার সাথে অনেকে এগ্রি করেনি। মানে এই যে আগ্রহ খামতি রয়ে গেছিল, তার থেকে আমার মনে হয় যে মাত্রায় এটা পাওয়ার কথা ছিল সেটা সেই মাত্রায় পায়নি। এবং এককভাবে যদি সরকার এটা প্রচারণায় নেমেছিল, কিন্তু সরকারও সমালোচনার মুখে হয়েছে, যেহেতু হাতে ভোট দিন এই কথা বলাতে। সেখান থেকে পরবর্তীতে সরকার এবং ইলেকশন কমিশনে ব্যাখ্যা দিয়েছে যে এটা পারে না পক্ষের ভোট দেওয়া। এই নিয়ে আমার কাছে মনে হচ্ছে গণভোটটা একটু পিছাই গেছে বলতে গেলে। তারপর সবচেয়ে বড় যেটা হবে, ভোটের দিন হয়তো ভোটটা শেষ হল, এরপরে কিন্তু আর একটা ধাপ আছে, সে ধাপটা হলো কাউন্টিং এবং রেজাল্ট পাওয়া। একদম একদম, বুঝছেন, মানে পুরো একটা নির্বাচনের ফলাফলটা গেজেট হওয়া পর্যন্ত, এবং তারপরে শপথ এবং ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটা। তো এই প্রক্রিয়াগুলো স্মুথলি না হলে এই যে একদিনের নির্বাচনটাও কিন্তু ঠিক অর্থবহ বহন করে না, অর্থবহ হয় না। সেই জন্য ভোটটা শেষ হওয়ার সাথে সাথে যেন কাউন্টিংয়ে কোনো ডিলে না হয়, বিলম্ব না হয়। এবং আমাদের বলা হয়েছে, ইলেকশন কমিশন পদ্ধতিটা বলে দিছে যে পাশাপাশি চলবে, এদিকে পোস্টাল ব্যালট, এদিকে গণভোট, এদিকে হলো জাতীয় সংসদ একই সাথে চলবে। কিন্তু এবং রেজাল্টও একসাথে তারা করবে। এই করতে যখন রেজাল্টটা কিন্তু তৈরি করতে সময় লাগবে, কারণ দুইটা রেজাল্ট তৈরি হবে। হ্যাঁ, কিছু হয়তো এমন বেশি না, কিন্তু কিছু বেশি সময় লাগবে। এবং এই সময়টা ধৈর্য ধারণ করার জন্য পলিটিক্যাল পার্টি এবং প্রার্থীদের ইলেকশন কমিশন থেকে মেসেজ থেকে সেই সময়টা অন্তত তারা যেন ধৈর্য ধরে কোনো রকম বিশৃঙ্খলা না করে। এখানে দুই ধরনের বিশৃঙ্খলা, একটা যিনি হেরে যান তিনি বিশৃঙ্খলার চেষ্টা করে, ভণ্ডুল করার চেষ্টা করেন, যিনি জিতে যান তিনিও অস্থির হয়ে উঠে যে তার রেজাল্টটা যেন তাড়াতাড়ি পায়, না হলে বা উল্টায় যায় রেজাল্ট। এই ধরনের যে একটা অবিশ্বাস কাজ করে তো আমাদের মধ্যে, সেই জন্য আমার কাছে মনে হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা স্মুথলি রান করতে চাই। এই আয়োজনের আগে শামীম হাসান খুব চমৎকার করে একটা পয়েন্ট যুক্ত করেছেন। আমি ওকে একটা ম্যাথমেটিক্স দেখাচ্ছিলাম, যে তাতে আমরা দেখতে পেলাম যদি 70% পর্যন্ত ভোট পড়ে, তাহলে স্বাভাবিকভাবে যে গণনা, সেই গণনা করতে গেলে আসলে 10 থেকে 12 ঘন্টা বেশি লাগার কথা না। কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে, গণভোটের ইস্যুটা আছে, পাশাপাশি দুটো ফলাফল একত্রে দিতে হবে, যে এজেন্টগুলো থাকবে তাদের একটা মতামত লাগবে। এই বাস্তবতায় এই ফাঁকা জায়গাটা আসলে কিছু মানুষ সুযোগ নিতে পারে, তারা হয়তো একটা বিভ্রান্তি বা একটা অপতথ্য ছড়িয়ে দিতে পারে, একটা প্যানিকনেস তৈরি করতে পারে। এই শঙ্কাটা আসলে যখন আছে আমাদের মাথায়, কি ব্যবস্থাটা নেওয়া যেতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে, এই যে যিনি প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং, তারা কিন্তু টানা 3 দিন ধরে কাজ করে এবং সাংঘাতিক চাপের মধ্যে সারাদিন তারা ইলেকশনটা শেষ করে। তারপরে কিন্তু ঠান্ডা মাথায় এই কাউন্টিংটা অত তাড়াহুড়ো করে করা যায় না। এটা ঠিক ম্যাথমেটিক্যাল হিসাবে আপনি যোগ বিয়োগ করে কত সেকেন্ড কত মিনিট লাগবে, এটা কিন্তু সেইভাবে করা যায় না। এবং এটা গণনার সময় সবাই সামনে থাকে, জার্নালিস্ট, পর্যবেক্ষক এবং প্রার্থীর এজেন্টরা। যেসব প্রার্থীর এজেন্টরা থাকে তারা অনেক সময় কিন্তু অবজেকশন দিতে থাকে যে পুনঃগণনা করো, এটা দেখে আবার ব্যালটটা দেখাও, এই ধরনের। এবং কিছু থাকে ইচ্ছাকৃতভাবে ডিলেটা করার চেষ্টা করে, যখন দেখা যায় তার প্রার্থী হেরে যাচ্ছে, মানে যত ধরনের তাদের ডিলে করাতে পারে করানো। তো এরকম পরিস্থিতিতে কিন্তু একটা প্রিজাইডিং অফিসারকে কাজ করতে হয়, সহকারী প্রিজাইডিং অফিসারদেরও। সেই জন্যে ঠিক ওই সময়টা আমার মনে হয় ধৈর্য ধরা উচিত সবারই, কিন্তু আস্থাটা না থাকাতে, বিশ্বাসটা না থাকাতে ওই জায়গাটা আসলে সবাই উত্তেজিত হয়ে পড়ে।
একদম, এবং এই জায়গাটাতে আসলে আমরা কতটা সহনশীল সেটা প্রমাণ হবে। অনেক ধন্যবাদ আপনাকে জেসমিন টুলি, আপনি খুব চমৎকার করে বলছিলেন। শারমিন হাসান, আমি যখন আপনার সাথে কথা বলছিলাম তখনও আমার মোবাইলে কিছু ভিডিও আসছে এবং আজকে সকাল থেকে আমি সেই ভিডিওগুলো পাচ্ছিলাম। যেহেতু আমরা নিজেরা নিজেদের মতো করে একটা ফ্যাক্ট চেক করার চেষ্টা করি, রিউমার স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব, নানা ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে, তাদের কাছ থেকে আমরা ক্রস চেক করার চেষ্টা করি। আমরা দেখতে পেলাম যে পুরনো আমলে কিছু ভিডিও একটু উল্টে দিয়ে মিরর ইমেজ করে একটু কালার ইফেক্ট দিয়ে একটা চটকদার শিরোনাম দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আসলে নির্বাচনের আগের রাত, আমরা জানি না আর কয়েক ঘন্টা পর আর কি কি তথ্য আসবে। আলাদা তো নজরদারির প্রয়োজন ঠিক এই মুহূর্তে। হয়তো তাৎক্ষণিক সমাধান হবে না, কিন্তু অন্তত এই বার্তাটা তো আমরা পৌঁছাতে পারি মানুষের কাছে। তথ্য সন্ত্রাস খুব ভয়াবহ আকার ধারণ করবে এটা আমরা আগে জানতাম। জি, এইটা আমরা আগে জানতাম যে এবার নির্বাচনে সবচেয়ে বড় মানে ঝামেলাটা হবে তথ্য সন্ত্রাস। বুঝে না বুঝে ফেসবুকে শেয়ার করা, বিশ্বাস করে জিনিসপত্র শেয়ার করে দেওয়া। ওই আগে ছিল গরুর গোস্তের মধ্যে এরকম বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র পাওয়া গেছে, সব ধর্মেরই পাওয়া যেত, এক দেশ বিভিন্ন দেশ ভিন্নতায় আর কি। তো এইটার থেকে আসলে এখন আর কিছু করার নাই। এখন বাংলাদেশের মানুষ যতটুকু সচেতন হতে পারবেন, যতটুকু তারা শিক্ষিত মানুষের কথাটাকে দেখবেন, যতটুকু তারা বিশ্বাস করবেন যে এই লোক আন্দাজে শেয়ার করে না, এর বাইরে আসলে এখন এই শেষ মুহূর্তে আর আসলে কিছু করার নেই। তো ভবিষ্যতের জন্য একটা জিনিস আমাদের একটা খেয়াল করা উচিত, যারা এই তথ্য সন্ত্রাস করবেন তাদের বিরুদ্ধে যদি নাকি কিছুটা ব্যবস্থা নেওয়া যায়, এখানে আবার বাক স্বাধীনতার কথা চলে আসবে, আবার সরকার মানে কন্ট্রোল গভর্নমেন্ট আবার এটা চলে আসবে। ফলে এটা আসলে খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন যে আপনি তথ্য সন্ত্রাসকে করতে দিবেন, মিথ্যা কথাকে প্রচার করতে দিবেন, নাকি বাক স্বাধীনতার কে হস্তক্ষেপ করে সেটাকে আটকাবেন। মুশকিল কি হচ্ছে জানেন, মানে এই যে জিনিসগুলো হঠাৎ করে ছড়াচ্ছে, আমরা তখন দেখতে পাচ্ছি বেশিরভাগই যে লিঙ্কটা শেয়ার হচ্ছে সেই লিঙ্কটা আসলে ক্রস বর্ডার, দেশের বাইরে থেকে এই লিঙ্কগুলো হয়তো শেয়ার করা হচ্ছে। আমরা আমাদের দিক থেকে আসলে কি ব্যবস্থা নিতে পারি সেক্ষেত্রে? যিনি শেয়ার করছেন নর্মালি দেখা যায় উনি কিন্তু আমার মতো মানুষ একজন, উনি আমার মতো একজন মানুষ, বিশ্বাস করেছেন, শেয়ার করে দিয়েছেন, কোনো যাচাই বাছাই করেন নেই, কারণ তার মতের সাথে মিলেছে। মতের সাথে মিললে আমরা এটা বিশ্বাসযোগ্য ধরে নেই, আর মতের সাথে না মিললে তখন বলে এটা ফ্যাক্ট চেকে পাঠাইতে হবে, এই করতে হবে। আমি তো শুনতেছি বিভিন্ন ফ্যাক্ট চেকিং যারা আছে তাদের মধ্যে অনেকে নাকি দলীয়, যে অমুক নেতার একটা মালিক, অমুক নেতা একটার মালিক। ফ্যাক্ট চেকিংও যে ওইটাও একটা ভুল, মানে বলা হচ্ছে যে অমুক ফ্যাক্ট চেকিং থেকে পাওয়া গেছে, যা দাঁড়াচ্ছে আর কিছুদিন পর ফ্যাক্ট চেক যেটা হবে সেটা আমার একটা ফ্যাক্ট চেকিং লাগবে আর কি। আমরা দর্শকদেরকে বলে রাখি, আমরা খুবই আনন্দিত এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। কৃতজ্ঞতা, আপনি সময়টা দিচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে যে খবরগুলো আমাদের হাতে আসছে আমরা নিউজ স্টুডিওতে সেগুলো দেখছি, পাশাপাশি একটু সুযোগ নেওয়ার চেষ্টা করছি যেগুলো নিয়ে একটু আলাপ করা যায়। আমরা পোস্টাল ব্যালট নিয়ে কথা শুনেছি, এটা হচ্ছে এই নির্বাচন কমিশনের একটা শক্তিশালী সিদ্ধান্ত যে প্রবাসীরা ভোটটা দিতে পারবেন। আমরা সংখ্যা হিসেবে দেখতে পাচ্ছি 1.2% যারা আসলে ভোটটা দিতে পারবেন প্রবাসীদের পোস্টাল ব্যালটের ক্ষেত্রে। একটা অভিযোগ ছিল, সে অভিযোগ হয়েছে, সেগুলো নিয়ে অনেক কথা হয়েছে, পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ হয়েছে। দিন শেষে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, সে অভিযোগ থামলো, আশাবাদ তৈরি হলো। আপনার অবজারভেশনটা কি, শুধুমাত্র প্রবাসীদের দিকে যদি আমরা আলোচনা ফেলি? প্রথমে দর্শক যারা শুনছেন তাদের সবাইকে সালাম, শুভেচ্ছা। দেখেন, নাগরিকরা কখন ক্ষমতাপ্রাপ্ত হয়? যখন সে দেখে যে দেশ গঠনে, সরকার গঠনে তার সরাসরি অবদান আছে। তো এখন যারা প্রবাসী আছেন তারা তো আসলে রেমিটেন্সের মাধ্যমে তারা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখেন, কিন্তু নির্বাচনে তো এতদিন তারা অংশ নিতে পারেননি। তো এইবার যখন প্রবাসী ভোটাররা দেখলেন যে তারাও নির্বাচনে বা ক্ষমতা কারা আসবে সেই সিদ্ধান্তে তারা সরাসরি ভূমিকা রাখতে পারছে, এটা কিন্তু নাগরিক হিসেবে তাদের কিন্তু মর্যাদাবোধ অনেক বাড়িয়ে দিয়েছে। এবং যদিও যারা প্রবাসী আছেন তাদের হয়তো সেই অর্থে স্বল্প পরিমাণেই এই পোস্টাল ভোটিংয়ে অংশ নিয়েছেন, কিন্তু আপনি নিশ্চিত থাকেন এবার যদি সফলভাবে এটা আমরা শেষ করতে পারি, আগামী নির্বাচনে দেখবেন যে আরও অনেক সংখ্যক বিদেশি এই প্রক্রিয়ায় অংশ নেবেন। এবং পোস্টাল ব্যালট তো এটা তো শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশ এটা করে। আমেরিকার মতো দেশে তারা এটা নিজস্ব মানে নাগরিকদের জন্য এটা করে থাকে। তাহলে এটা নতুন কোনো ধারণা না, বরঞ্চ বাংলাদেশ যে এই ধরনের একটা ব্যবস্থাকে এইবারের নির্বাচনের মাধ্যমে নিয়ে আসলো, এই জন্য অবশ্যই এই সরকার এবং নির্বাচন কমিশনের অন্যতম বড় সফলতার একটা হবে যে পোস্টাল ব্যালট। এবং এইটা এই কারণে তাৎপর্যপূর্ণ যে এই পোস্টাল ব্যালট আসছে, মানুষের কিন্তু একটা উদ্দীপনা, আমি পাঠিয়েছি, এটা আবার ট্র্যাক করা যাচ্ছে, একদম যখন একদম আসনে পৌঁছালো সেটাও যাচ্ছে। দেখেন, মানুষ ফেসবুকে শেয়ার করছে, যার ফলে শুধু যারা পোস্টাল ব্যালট দিয়েছেন তারা না, এর মাধ্যমে তার আত্মীয় স্বজন এবং আমরা বন্ধু বান্ধব এবং পুরো বাংলাদেশের মানুষ কিন্তু পোস্টাল ব্যালটের সাথে কিন্তু এক ধরনের আনন্দ উচ্ছ্বাসের একটা জায়গাটা তৈরি হচ্ছে। এই জন্য অবশ্যই নির্বাচন মানে তো মতামতকে প্রাধান্য দেওয়া। এই জন্য যারা বিদেশে আছেন
তারা তো অনেক ক্ষেত্রেই তারা অত্যন্ত কষ্টের সাথে বিদেশে থাকেন। তো এই যে ক্ষুদ্র আনন্দের জায়গাটা আমরা তৈরি করতে পারছি, বিশেষ করে বিগত এত বছর ধরে নির্বাচনটা সেভাবে হয়নি, এবং এত বছর পরে যখন দেশে নির্বাচনের আমেজ আছে তারাও এর অংশীদার। এবং আপনি জানেন গণঅভ্যুত্থানে কিন্তু বিদেশিদের একটা বড় ভূমিকা ছিল। হ্যাঁ, তো এই জন্য বিদেশিরা এখন থেকে মনে করবেন যে না, আমরা ইকোনমিক্যালি এবং দেশের ডিসিশন মেকিংয়ে আমাদের যে অবদানটাকে রাষ্ট্র স্বীকার করছে, এইটা তাদেরও বাংলাদেশের প্রতি দেশপ্রেমের জায়গাটা আরো বেশি বাড়িয়ে দিবে। খুব স্পষ্ট। আমি আসলে আলাদা করে শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কথা বলতে চাই। আমি যখন খবরের প্রতিবেদন দেখছিলাম যে 70% কেবলমাত্র সুনামগঞ্জে ঝুঁকিপূর্ণ, এবং আমরা যদি পুরো নির্বাচনে যতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি 44 লক্ষের ওপরে হচ্ছে আমাদের ভোট কেন্দ্র, এবং এর ভিতরে হিসাব করলে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি, ইনফ্যাক্ট 60%-এর ওপরে হচ্ছে ঝুঁকিপূর্ণ মানে আমরা বুঝতে পারছি অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। প্রান্তিক অঞ্চলে তো আছে বটে। শঙ্কাটা দূর করার জন্য কি করতে হবে, বা এখন পর্যন্ত যা নেওয়া হয়েছে সেটা কি আপনার মনে হচ্ছে কিনা? আসলে ঝুঁকিপূর্ণ ব্যাখ্যাটা একটু বলি। ঝুঁকিপূর্ণ আমি যতটুকু জানি সেটা হলো যে যেখানে কমিউনিকেশন বা লজিস্টিক একটু দূরে বা সিস্টেমটা ভালো নেই, সেগুলো কিন্তু সরকার ঝুঁকিপূর্ণ বলে অনেক সময় মনে করে। আবার একটা মনে করে যে এখানে দুই প্রার্থীর মুখোমুখি সংঘর্ষের একটা সুযোগ থাকতে পারে, সেটাও ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আবার আপনি এখানে ভোট গ্রহণের সময় অনেক বেশি প্রেশার ক্রিয়েট হতে পারে, সেটাও কিন্তু এই তালিকাতে আসে। ফলে এইটা ঠিক আছে, আমি মনে করি যে এখানে আসলে সরকার নিশ্চয়ই অলরেডি ব্যবস্থা নিয়েছেন, যেহেতু ওনারা ডেটাটা কালেক্ট করেছেন এই 60% ঝুঁকিপূর্ণ ইয়েতে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু বেশি ভালো রাখতে হবে। সেই সাথে আমি মনে করি আমাদের বিশেষ করে মিডিয়া, সিভিল সোসাইটি বলতে মিডিয়াকে হচ্ছে, মিডিয়া যদি ওই কেন্দ্রগুলোর উপর একটু বেশি নজর রাখে। আমরা অতীতে আমার একটা সিটি কর্পোরেশন নির্বাচনে খুব ঝুঁকিপূর্ণ ছিল, ওই সিটি কর্পোরেশন নির্বাচনটা সুষ্ঠু হয়েছে শুধুমাত্র মিডিয়ার কারণে। শুধুমাত্র মিডিয়া একটা সিটি কর্পোরেশন নির্বাচন 100% সুস্থ করে দিতে পেরেছিল। তো এরকম ওই প্রত্যেকটা জেলাতেই তো উপজেলাতে আপনার মিডিয়া থাকে, এখন তো টেলিভিশন লাইভ সব কিছু আছে, ফেসবুক। তো আমার জন্য মিডিয়া যদি নাকি একটু ইনভলভ থাকে ওই কেন্দ্রগুলোতে, তাহলে মানে ঝুঁকির মাত্রা অনেকখানি কমে আসবে। একদম, মানে এক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার, এটা অনেকেই বলছেন যে এবার যেহেতু প্রতি 3 জন ভোট দিতে যারা যাবেন তাদের ভিতরে দেখা যাবে অন্তত একজন তরুণ আছেন, 36.50 তাদের শতাংশের হিসেব। তার মানে বোঝা যাচ্ছে যেহেতু একটা অভ্যুত্থান পরবর্তী সময় এসেছে, তারা রাজনৈতিকভাবে যে সচেতন তরুণরা এখন যে কোনো সময় চাইতে, সেটাও স্পষ্ট। এভাবে সুযোগ নেই হয়তো চালানোর, কিন্তু মুশকিল হচ্ছে যেটা আমি শুরুতে বলছিলাম যে এখনও আমি শিওর আপনার মোবাইলেও এসছে, আমার মোবাইলেও বিভিন্ন ফুটেজ আসছে, অনেকে জানতে চাইছেন এটা কি হচ্ছে। গোপালগঞ্জে টুঙ্গিপাড়ার খবর আমরা নিচ্ছিলাম যে সেখানে নাকি 6টা ককটেল ফাটানো হয়েছে বিভিন্ন কেন্দ্রগুলোতে। মানুষ টানুষ নাই, কিন্তু ককটেলটা ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে এগুলো আসলে রং মেসেজ যাচ্ছে কিনা, ভোটারদের কিছুটা হলেও আগ্রহী মানে হবে, কিন্তু তারা আসলে শঙ্কা নিয়ে কেন্দ্রে যাবে কিনা দ্বিতীয়বার ভাববে, মনে হয় কিনা? আসলে বাংলাদেশকে ঢাকার লেন্সে দেখলে হবে না। মানে ঢাকায় যে পরিমাণ আপনার আইন শৃঙ্খলা বাহিনী, সরকার যন্ত্র থাকে, বাংলাদেশে বিস্তৃত প্রান্তরে যেখানে ভোট কেন্দ্র সেখানে সীমিত সংখ্যক আপনার আইন শৃঙ্খলা বাহিনী, সুতরাং সেই সব জায়গায় ঝুঁকি আছে, ঝুঁকিটা আপনাকে মেনে নিতে হবে। এবং আরেকটা বিষয় আপনি যোগ করেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসন যারা বিগত সময়গুলোতে তারা আসলে ভোটের ক্ষেত্রে বিশেষ করে তারা একপাক্ষিক আচরণ করেছিল, তো সেই পুলিশ প্রশাসন তো বড় কোনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, এমনকি গত নির্বাচনে অন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও সেই অর্থে নিরপেক্ষ আচরণ আমরা দেখিনি। তাহলে বাংলাদেশে এই পুলিশ, এই প্রশাসন, অন্য আইন শৃঙ্খলা বাহিনী খুব বেশি চেঞ্জ নাই। তাহলে এখন আমাদের এই আশাবাদটা করাটা মানে সেই অর্থে ঠিক হবে না যে বাংলাদেশের ঝুঁকির মাত্রাটা একদম উবে গিয়েছে। বরঞ্চ সরকারকে সেটা মাথায় রাখতে হবে যে ঝুঁকির মাত্রা আছে, এবং সেই ক্ষেত্রে ঝুঁকি মাত্রা কমাতে পারে কেবলমাত্র যারা অংশগ্রহণকারী রাজনৈতিক দল, তারা যত ব্যাপক সংখ্যক ভোট কেন্দ্রের আশেপাশে থাকবে সবাইকে থাকতে হবে, মানে এক পক্ষ থাকলে হবে না। তাহলে সবাইকে, ভোট এমন একটা জিনিস আপনাকে ভোট বুঝে নিয়ে আসতে হয়। যদি আপনি সেখানে পোলিং এজেন্ট না দিতে পারেন, আপনার যদি প্রতিনিধিরা অন্যের ভয় ভীতিতে তারা যদি সরে যায়, কিন্তু ঝুঁকির মাত্রা বেড়ে যায়। তো এই জন্য আমার মনে হয় আমরা যারা ভোটার, আমরা যারা প্রার্থীর এজেন্ট এবং যারা রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে আছে, সবাইকে মেনে নিতে হবে যে ঝুঁকির মাত্রা পুরোটাই থাকতে পারে, আপনি সম্পূর্ণ সজাগ থাকতে হবে। এই যেটা ককটেলের কথা বললেন, এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আরও রাতে ফুটতে পারে। কারণটা কি, বাংলাদেশে দেখেন যখন একটা রাষ্ট্রীয় পুলিশ সেভাবে কাজ করে না, পুলিশ গত 1.5 বছরে কিন্তু সেভাবে কাজ করেনি। হ্যাঁ, মানে তার মানে আজকে এক রাতে হঠাৎ করে এসে পুলিশ অনেক শক্তিশালী হবে, হ্যাঁ আমাদের মিলিটারি, বিজিবি তারা এমন শক্তিশালী ভাব দেখাবে, এই জায়গার থেকে বরঞ্চ এটা সবার সতর্ক থাকা উচিত। ঝুঁকি আসতে পারে এটা ভেবে নেওয়া উচিত, এবং সেটাকে মানে কমানোর জন্য একটাই উপায়,
আপনারা যারা রাজনৈতিক দলে যারা প্রার্থী আছেন এবং তরুণ যাদের কথা বললেন, তরুণরা রাজনৈতিক দলের এজেন্ট হওয়ার দরকার নেই, কিন্তু আমরা চাই যে আমাদের ভোটটা যেন সঠিকভাবে কাউন্টিং হয় এবং আমরা যেন ভোট কেন্দ্রে নির্ভয়ে যেতে পারি। সেই জন্য সেই তরুণদেরও দেশপ্রেম বলে নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকেও অন্তত ভোট কেন্দ্রের আশেপাশে সজাগ দৃষ্টি রাখা উচিত। কেননা প্রত্যন্ত অনেক এলাকাতে আছে, আমরা বিভিন্ন নির্বাচনের আগে দেখেছি যে বিভিন্ন এলাকাতে তো সহিংস ঘটনা ঘটছে। তার মানে এই যে 2 বা 3 পক্ষের যে লড়াইগুলো অনেক সময় একই দলের মধ্যেও অন্তর্কোন্দল আছে, সেগুলো হতেই পারে। সেজন্য আমাকে অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। আমাদের আসলে সেই অর্থে এটা মনে করার কারণ নেই যে মানে সরকার সজাগ বিধায় ঝুঁকির মাত্রা কমে গিয়েছে, বরঞ্চ মনে রাখতে হবে এটা নির্বাচন। কেননা এটা হচ্ছে একদিনের ভোট বলি না, একদিনে যদি কেউ কোনো একটা জায়গা থেকে কোনো একটা অনৈতিক রেজাল্ট বের করতে পারে, সেটা সুবিধা নিতে পারে। সেই জন্য আমাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে। শাহরিয়ার হাসান, একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে, মানে প্রশাসন এক পক্ষের দিকে হেলে গেছে এমন অভিযোগ করছে একটা রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এক পক্ষের দিকে হেলে যাচ্ছে অভিযোগ করেছে রাজনৈতিক দল, একটি পক্ষ গণভোটের বিপরীতে প্রচারণা চালাচ্ছেন এমন একটা অভিযোগ করছে একটি রাজনৈতিক দল। কিন্তু আজকে প্রথমবারের মতো একটা শক্ত অভিযোগ এলো যে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা বায়াসড হয়ে গেছে। আপনি নিয়মিত টক শোতে আসেন, খবরও বোধহয় দেখেন, সব কিছু মিলে কি মনে হচ্ছে? মানে আমরা তো চেষ্টা করছি সমস্ত রাজনৈতিক দলকে তাদের খবরগুলো প্রচার এবং সরাসরি সম্প্রচার আমরা ছিলাম সবকটি রাজনৈতিক দলে। বিষয়টা অনেকটা আসলে ওইটা বললে খারাপ দেখাবে, আগামীকাল ইলেকশন, কোনো দলের পক্ষে আমি কথা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে কি টিআরপির একটা ব্যাপার আছে গণমাধ্যমে। আমি গণমাধ্যমের লোক না, বাট যতটুকু বুঝি, এখন সব নেতার তো আসলে অ্যাকসেপ্টেন্স সমান থাকে না। এখন এখানে যদি নাকি একজন দামি লোক সেটা কথা বলে আর আমি যদি একটা কথা বলি, মানুষ আমার কথা শুনবে না। মানুষ চাবে যে উনার কথাটা শুনতে, বা একটা ধরনের আপনার একটা বড় সেলিব্রিটি নায়ক যদি এসে কথা বলে, তো আমার কথা মানুষ শুনবে না। তো এটা কিন্তু একটা ন্যাচারাল জিনিস। তো আপনি একটা দলের নেতার প্রতি যদি মানুষের আগ্রহটা বেশি থাকে, তো গণমাধ্যম সেটাকে 5 মিনিট দেখাবে, আর যার প্রতি আগ্রহ কম সেটাকে 4 মিনিট দেখাবে। তো এখানে আপনি একটা সূক্ষ্ম কারচুপির কথা আপনি বলতেই পারেন যে ওনাকে 5 মিনিট দেখানো হয়েছে, ওনাকে 4 মিনিট দেখানো হয়েছে, কিন্তু মানুষ যদি যেটা দেখতে পছন্দ করে, গণমাধ্যম তো সেটাই আসলে প্রকাশ করবে দিনের শেষে। তো গণমাধ্যম তো আসলে ওই যেটা আপনি বলেন যে জনগণের বিষয়টি উঠে আসে। তো এই কারণে আপনাদের প্রতি একটা বায়াসনেস, একটা অভিযোগ থাকতেই পারে। কিন্তু এই বায়াসনেসটা কি আপনারা দলীয় কারণে করছেন নাকি জনগণ যেটা চায় সেই কারণে করছেন, সেটা আসলে দেখার বিষয়। কিন্তু ডক্টর আদিল, এই বিষয়টা কি আসলেই খুব শক্ত একটা অভিযোগ হিসেবে আমরা কাউন্ট করবো? কারণ আমরা দেখতে পাচ্ছি আমরা গণমাধ্যম কর্মীরা কোনো খবর যদি কাভার করতে না পারি, কিন্তু সেটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, কেউ না কেউ, কারণ প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, কম বেশি সবাই কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এই অভিযোগটি কি খুব সিরিয়াসলি নেওয়ার মতো কিছু কিনা? আসলে দেখেন, গণমাধ্যমকে যদি আপনি বিচার করতে চান, এটা আজকে না, আপনার গণমাধ্যমের গত 15-20 বছর ইতিহাস দিয়ে বিচার করতে হবে। হ্যাঁ, এবং বিশেষ করে বিগত যেই সময়গুলোতে যখন বিনা ভোটে নির্বাচনগুলো হতো, তখনও তো গণমাধ্যমের এক ধরনের ভূমিকা ছিল। এই জন্য দেখেন, বাংলাদেশে যদি আপনি সোশ্যাল স্ফেয়ারে যান, গণমাধ্যমকে মানুষ আগের মতো এত বিশ্বাস করে না। হ্যাঁ, এটা 1 নাম্বার। আবার 2 নাম্বার, দেখেন এআই এর যুগে, আপনার মানে কৃত্রিম নিউজের যুগে এখন আবার গণমাধ্যমের কাছে ফেরত আসতে হচ্ছে। এখন একটা ডিলেমা তৈরি হয়েছে। এখন গণমাধ্যমকে তার আস্থার জায়গা তৈরি করা গণমাধ্যমের দায়িত্ব। আপনি যদি মনে করেন গত 1-1.5 বছরে গণমাধ্যম অনেক আস্থাশীল হয়ে গেছে, এই ভাবনাটা ভুল। আরেকটা বিষয়, গণমাধ্যমের কিন্তু একটা রাজনৈতিক ব্যবসায়িক চরিত্র আছে, বুঝতে পারছেন? তার গণমাধ্যমের মালিক কারা, তাদেরও রাজনৈতিক একটা চরিত্র আছে। তো সেই জন্য অবশ্যই কোনো কোনো ক্ষেত্রে, সব গণমাধ্যম না, কোনো কোনো গণমাধ্যম অবশ্যই তার বায়াসনেস আছে, এটা স্পষ্ট। হ্যাঁ, আপনি গণমাধ্যমের নাম দেখলে মানুষকে গিয়ে বলেন এই গণমাধ্যম, বলবে যে সামগ্রিকভাবে গণমাধ্যম চেষ্টা করে যায়। কারণটা কি, তাকে তো এক ধরনের কম্পিটিটিভ মার্কেটে থাকতে হয়। হ্যাঁ, কম্পিটিটিভ মার্কেটে থাকতে হয়। কিন্তু দেখেন গ্লোবালি, বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশে তো অনেক গণমাধ্যম নাম বলে সে একটা পার্টির অবস্থান নেয়। সেই জন্য গণমাধ্যমের বৈশ্বিক চরিত্রের পরিবর্তন হয়েছে। আমরা আজ থেকে 30-40 বছর আগে গণমাধ্যমকে যে ধরনের হোলি একটা ধারণায় থাকতাম, সেই ধারণা থেকে গণমাধ্যম অনেক দূরে। এই যেমন ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়াতে মানুষ রিলাই করতে চায়। আবার সোশ্যাল মিডিয়াতে এখন আবার কোন ইনফরমেশনকে সে ট্রাস্ট করবে, সেটার আবার মিসট্রাস্টের জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা একটা অবিশ্বাসের যুগ তৈরি হচ্ছে। এই জন্য গণমাধ্যম যে সঠিক দেখালেও মানুষ গণমাধ্যমকে এখন, যেহেতু দীর্ঘদিন একটা অবিশ্বাসের চর্চা ছিল, এই জন্য গণমাধ্যমকে কালেকটিভলি চর্চা করতে হবে। এটা 1-2টা গণমাধ্যমের বিষয় না। দেখা যাবে এখনও দেখেন হয়তো 2-1টা গণমাধ্যমকে মানুষ খুব ট্রাস্ট করে, মানুষের কাছে কিন্তু সেই ল্যান্সটা আছে, এবং সেটা 1-2 দিনে তৈরি হয় না, অনেক বছরের তার পারফরমেন্স দিয়ে মানুষ কিন্তু বলে যে এই গণমাধ্যম বলে মোটামুটি ঠিক হবে।
আবার এই গণমাধ্যম দিল। সেই জন্য গণমাধ্যম বলতে আপনাকে দেখতে হবে যে মানুষও জানে কোন গণমাধ্যমে গেলে কী ধরনের ইনফরমেশন পাওয়া যায়, এবং মানুষ কিন্তু মোটা দাগে ভুল করে না। সেই জন্য এই জিনিসটাকে নির্মমভাবে আপনাকে দেখলে হ্যাঁ গণমাধ্যমের নামে অবশ্যই থাকতে পারে, গণমাধ্যমকে এই চ্যালেঞ্জটাকে উত্তরাতে হবে এবং এটার এসিস টেস্ট হবে আর কি এই 2 দিন। কারণ মানুষের কাছে তো গত 3টা ইলেকশনের স্মৃতি আছে এবং গণমাধ্যমের আচরণের স্মৃতি আছে, তাহলে এই 1-2 দিন না গেলে বোঝা যাবে না যে গণমাধ্যম এই এসিড টেস্টে কতটুকু পাশ করতে পারলো। একদম একটা কথা বললেন ডক্টর আদিল, সেটা হচ্ছে যে অবিশ্বাসের যুগ চলছে, আসলেই তাই। আমরা একটা ভিডিও যখন ফেসবুকে দেখি, আগে আমরা শেয়ার করতাম, এখন মানুষ কিছুটা সচেতন হচ্ছে, বোঝা যাচ্ছে এই অর্থে যে অনেকে পাশের জনকে জিজ্ঞেস করছে যে এটা কি দেখেছেন কিনা, এটা ঠিক কিনা। আজকে যেমন আমার কাছে অনেক ভিডিও এসছে, কিছু কিছু বিষয়ে ফ্যাক্ট চেক করা গেছে, কিছুটা কনফিউজিং, সেটা এখন মিসলিডিং ইনফরমেশন ক্যাটাগরিতে রাখা আছে। খুব সংক্ষেপে একটু বলবেন আসলে অবিশ্বাসের যুগের মধ্যে একটা ঐতিহাসিক নির্বাচন করতে গেলে কোনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ বলে মনে হয়? মানে সরকারের জন্য নাকি আমার অ্যাজ এ ভোটার? একজন ভোটার এবং সরকার, দুই পক্ষ আমি ছোট করে একটু জানতে চাই। সরকারের জন্য তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এই যে মিস ইনফরমেশনের জন্য যেটা ক্যাওয়াস সৃষ্টি হতে পারে সেটাকে কন্ট্রোল করা। কারণ এই যে অনেক সময় গুজব ছড়াতে পারে কালকে যে এই ভোট কেন্দ্র থেকে ভোট চুরি হয়ে গেছে, এই ভোট কেন্দ্রের ভোট পুকুরে ফেলে দিছে, নানান রকমের হ্যাঁ আপনার গুজব আসবে কালকে। তো এইগুলোকে ট্যাকেল করে ওই জায়গাটা থেকে হ্যান্ডেল করা, কারণ বাংলাদেশের সব কেন্দ্র, যেটা ডক্টর আদিল ভাই বলছিলেন, সব কেন্দ্র তো ঢাকা শহর না, গ্রামের অনেকগুলো কেন্দ্র কিন্তু নিজেরাই ঝুঁকিপূর্ণ, মানে কেন্দ্রটা ঝুঁকিপূর্ণ আর কি, যেটা এমন জায়গাতে অবস্থিত। তো ওই জায়গাগুলোতে এই যে গুজবগুলোকে কন্ট্রোল করা সরকারের জন্য আসলে খুব বড় একটা সমস্যার জায়গা। আর আমাদের জন্য যে ভোটার, যেটা সবচেয়ে বড় সমস্যা, কে যে সত্যি কথা বলতেছে আর কে যে মিথ্যা কথা বলতেছে, যেটা আমি বললাম যে ফ্যাক্ট চেকেও কোনো উপায় নাই। আমি যেটা পার্সোনালি করি, বিভিন্ন মতের যে সংবাদপত্রগুলো আছে তারা তো ওই 2-3টা পেপার একবার অনলাইনে খুলে দেখিনি আর কি, যে এই নিউজটা ওইখানে আছে কিনা, ওই নিউজটা এখানে আছে কিনা। হ্যাঁ, বাট এটা তো আসলে এইভাবে তার হয় না। তো আলটিমেটলি বাংলাদেশের মানুষ একটা জিনিস কি শোনেন, যদি কোনো নির্বাচনে হাওয়া না বয়, তাহলে মানুষ আসলে ওই আগের থেকে সেট করে ফেলে যে সে কোন দিকে যাবে, কেন যাবে। শিক্ষিত লোকের একটা কারণে সেট করে, অশিক্ষিত লোকেরা আরেকটা কারণে সেট করে, ধনী লোকেরা তার ব্যক্তিগত স্বার্থে একরকম ভাবে ব্যক্তিগত স্বার্থ চিন্তা করে, গরিব লোকেরা আবার আরেক রকম ভাবে চিন্তা করে। তো আসলে দিস আর অল সেট। আর এই নির্বাচনের রাত্রে কিছু অসাধু প্রার্থীরা তারা কিছু ভোট কেনা বেচার শেষ মুহূর্তে চেষ্টা করে, খুব বেশি কাজ হয় না, এই টাকাটা নষ্টই হয় আমার জানা মতে। টাকা নেয় কিন্তু সে যে আগের থেকে তার মাইন্ডসেট সেই ওইখানে ভোট দেয়, বলে আজকে টাকাটা নষ্ট না করেই ভালো। প্রার্থীদের প্রতি আমার মানে অনুরোধ যে আপনার ভোট কেনা বেচা যাওয়া দরকার নেই, এটা অলরেডি ডান। হ্যাঁ, সে সেট করে ফেলছে, টাকাটা নিবে কিন্তু ভোটটা দিবে না। তো এগুলোই হলো আমাদের মানে একটা বড়, কি আর বলবো, যে আমাদের মতো দেশে এটা থাকবে, আস্তে আস্তে উন্নত হবে। এই যেটা ভাই যেটা বললেন যে যখন পোস্টাল ভোট বাড়বে, যখন নাকি ডিজিটাল ভোট আসবে, আস্তে আস্তে এগুলো কমে আসবে আর কি। এবং এই আলাপটা খুব দরকার ছিল, কিন্তু সাথে কিছুটা স্বস্তির খবরও আছে, কারণ নির্বাচনের আগের রাতে যেরকম অস্থির পরিবেশ থাকে, এবার আমরা কিছুটা হলেও একটা স্বস্তির মধ্য দিয়ে যাচ্ছি। বড় বড় খবর হচ্ছে, সেই খবরগুলো আলোচনারও সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, আপনারা আছেন নির্বাচনে বাংলাদেশে এবং আমরা টানা সম্প্রচারে আছি, প্রতিনিয়ত লাইভ এবং এক্সক্লুসিভ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। এবং ক্ষণ গণনা করলে 12 ঘন্টারও কম সময় আমাদের হাতে রয়েছে। ঐতিহাসিক নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমরা প্রতি মুহূর্তের খবর আমরা তো জানবই। আমরা এই মুহূর্তে যেতে চাই নিউজ স্টুডিওতে আছেন এবং সেখানে আছেন সহকর্মী সারা মেহজাবিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।